আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শেখ এডুকেশন একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে অলরেডি। তো আমরা আজকে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার অ্যাসাইনমেন্টের একটা নমুনা উত্তর তৈরি করব। আর তোমাদের বিষয় করে হচ্ছে 153। তোমরা এটা লিখবা। তারপরে আসি আমরা প্রশ্নে কি আছে এবার দেখি আমরা। একটু দেখা যাচ্ছে না প্রশ্নতে আমাদের অ্যাসাইনমেন্টের নম্বর, অর্থাৎ এটা আমাদের 3 নম্বর অ্যাসাইনমেন্ট। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার 3 নম্বর অ্যাসাইনমেন্ট এটা। আর আমাদের শিরোনামটা লিখবো আমরা বিশ্ব সভ্যতা, মিশর, সিন্ধু, গ্রিক ও রোম। এটা আমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এরপরে আসি যে আমাদের অ্যাসাইনমেন্টের অর্থাৎ আমাদের প্রশ্নটা কি। প্রশ্নটা হলো, আমরা পড়ি, গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন পূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন। অর্থাৎ এই যে গ্রিক সভ্যতা আর রোমান সভ্যতার মধ্যে যে একটা তুলনামূলক পার্থক্য আছে, সেই পার্থক্যগুলো হ্যাঁ উপস্থাপন করতে হবে, এবং এর মধ্যে যে একটা তুলনামূলক একটা তুলনা আছে, এটার সাথে ওটার মানে কম্পেয়ার করা যায়, সেটা কিভাবে কি। আর বিশেষ করে দুইটা সভ্যতারই যে মানে সভ্যতার অগ্রগতিতে এই সভ্যতাগুলোর অবদান কি কি সেটা একটু মূল্যায়ন করতে হবে আমাদেরকে। তো আমাদের এই প্রশ্নটা লেখার জন্য আমাদের কিছু নির্দেশক আছে। আমরা এভাবে প্রশ্ন লিখতে পারি, মানে এইভাবে যদি আমরা লিখি, মানে এই প্রত্যেকটা আমরা ক খ গ ঘ দিয়ে লিখতে পারবো, বা আমরা প্যারা প্যারা করে লিখতে পারবো। কিন্তু আমাদেরকে এই এই যে প্রত্যেকটা নির্দেশক আমাদের প্রশ্নের মধ্যে অর্থাৎ অ্যান্সারের মধ্যে আমাদেরকে অবশ্যই রাখতে হবে। কত বলছে পটভূমির ব্যাখ্যা, অর্থাৎ এই সভ্যতার পটভূমির যে ব্যাখ্যা সেটা দিতে হবে। খতে বলা হয়েছে ভৌগোলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য ও বা বৈসাদৃশ্য উপস্থাপন। এই সাদৃশ্য বৈসাদৃশ্য উপস্থাপন করতে হবে। গতে বলছে শিক্ষা, সাহিত্য ও দর্শনের তুলনামূলক বৈশিষ্ট্য। ঘতে বলা হয়েছে স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানের উৎকর্ষ উপস্থাপন। চলো আমরা এখন আমরা অ্যাসাইনমেন্টটা দেখে আসি। তোমরা চাইলে অ্যাসাইনমেন্টের মানে এই স্ক্রিনের স্ক্রিন মানে স্ক্রিনশট নিতে পারো, যাতে করে তোমরা লেখার সুবিধা হয়, তোমরা সেভাবে লিখতে পারো। তা আমি একটু বুঝিয়ে দিচ্ছি, সেই সাথে একটু পড়ে দিচ্ছি। তোমরা এভাবে লিখবে যে প্রথমত, গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার তুলনামূলক চিত্র উপস্থাপন পূর্বক বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান মূল্যায়ন। এটা হলো আমাদের অ্যাসাইনমেন্ট। আধুনিক বিশ্ব গ্রিক সভ্যতার কাছে বিভিন্নভাবে ঋণী। অ্যাথেন্স রাজনৈতিক উৎকর্ষ সাধনে অগ্রজের ভূমিকা পালন করেছে। সর্বসাধারণের মত প্রকাশের সুযোগ দিলে যে রাষ্ট্রের কল্যাণ হয়, তা গ্রিক সভ্যতায় প্রমাণিত। এছাড়া দর্শন, বিজ্ঞান, ভাস্কর্য ইত্যাদি ক্ষেত্রে গ্রিকদের অবদান অবিনশ্বর। বিশ্ববাসীর যত সভ্যতার স্বর্ণশিখরে আরোহণ করুক না কেন, শিখরের সন্ধান খুঁজতে গিয়ে গ্রিক সভ্যতায় অবশ্যই যেতে হবে। গ্রীসের অলিম্পিক খেলা সরাসরি আধুনিক বিশ্ব কর্তৃক গৃহীত হয়েছে, তেমনিভাবে রোমান সভ্যতা ও সংস্কৃতির বিভিন্ন উপাদান, নিদর্শন, কলাকৌশল, চিন্তাধারা আজও বিলুপ্ত হয়নি। রোমান সাহিত্য মধ্যযুগের ইউরোপ জ্ঞানচর্চা পুনরুজ্জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এভাবেই রোমান সভ্যতা প্রাচ্য ও পাশ্চাত্যের সব দেশের নানাভাবে অনুপ্রবেশ ঘটে। সামগ্রিক বিবেচনায় বলা যায়, সভ্যতায় রোমানদের অবদান ছিল বেশ গুরুত্বপূর্ণ। তা আমরা যে নির্দেশকগুলো দেখেছিলাম, সেই নির্দেশকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আমাদের এই গ্রিক সভ্যতা ও রোমান সভ্যতার যে পটভূমি, সেটা। তো আমরা পটভূমিটা একটু দেখব যে গ্রিক সভ্যতা গ্রিসের মহাকবি হোমারের ইলিয়াড
ও ওডিসি মহাকাব্য দুটিতে বর্ণিত চমকপ্রদ কাহিনীর মধ্যে লুকিয়ে থাকা সত্যকে খুঁজে বের করার অদম্য ইচ্ছা উৎসাহিত করে তোলে প্রত্নতত্ত্ববিদদের। ১৯ শতকের শেষে হোমারের কাহিনী আর কবিতায় তা সীমাবদ্ধ থাকে না, বেরিয়ে আসে এর ভিতরের সঠিক ইতিহাস, ইজিয়ান সাগরের দ্বীপপুঞ্জে এবং এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে আবিষ্কৃত হয় উন্নত এক প্রাচীন নগর সভ্যতা। সন্ধান মেলে মহাকাব্যের ট্রয় নগরী, যা আমরা ট্রয় নগরীর কথা সবাই জানি, সেই ট্রয় নগরী সহ ১০০ নগরীর ধ্বংসস্তূপের, যাকে বলা হয় ইজিয়ান সভ্যতা বা প্রাক-ক্লাসিক্যাল গ্রিক সভ্যতা। স্ক্রিট দ্বীপ গ্রিস উপদ্বীপের মূল ভূখণ্ড, এশিয়া মাইনরের পশ্চিম উপকূলে এবং ইজিয়ান সাগরের ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপ নিয়ে গড়ে ওঠে এই সভ্যতা। এই সভ্যতার অধিবাসীরা ছিল সমৃদ্ধশালী সংস্কৃতি ঐতিহ্যের অধিকারী। এরপরে আমরা দেখি পরের প্যারাতে আবার কি আছে। এবারে আছে রোমান সভ্যতার পটভূমি। গ্রিসের সভ্যতার অবসানের আগেই ইতালিতে ট্রাইবার নদীর তীরে একটি বিশাল সাম্রাজ্য ও সভ্যতা গড়ে ওঠে। রোমকে কেন্দ্র করে গড়ে ওঠা এই সভ্যতা রোমান সভ্যতা নামে পরিচিত। প্রথম দিকে রোম একজন রাজার শাসনাধীন ছিল। এ সময় একটি সভা ও সিনেট ছিল। রাজা স্বৈরাচারী হয়ে উঠলে তাকে ক্ষমতা থেকে সরিয়ে ৫১০ খ্রিস্টপূর্বাব্দ রোমে একটি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়। রোমান সভ্যতা প্রায় ৬০০ বছর স্থায়ী ছিল। এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভৌগোলিক অবস্থান ও সময়কালের সাদৃশ্য বৈসাদৃশ্য ছকে উপস্থাপন। এবারে আসছি আমরা সাদৃশ্য আর বৈসাদৃশ্যের ব্যাপারটা। গ্রিক সভ্যতা। গ্রিস দেশটি অড্রিয়াটিক সাগর, ভূমধ্যসাগর, ইজিয়ান সাগর দ্বারা পরিবেষ্টিত। গ্রিক সভ্যতার সঙ্গে দুইটি সংস্কৃতির নাম জড়িত, একটি হেলেনিক সংস্কৃতি, অপরদিকে গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেকজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অগ্রিক সংস্কৃতির মিশ্রণে জন্ম হয় নতুন এক সংস্কৃতির। ইতিহাসে এ সংস্কৃতি হেলেনিস্টিক সংস্কৃতি নামে পরিচিত। রোমান সভ্যতা। ইতালির মাঝামাঝি পশ্চিমাংশে রোম নগর অবস্থিত। ইতালির দক্ষিণে ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। ইতালি ও যুগোস্লাভিয়ার মাঝখানে অড্রিয়াটিক সাগর। অড্রিয়াটিক সাগর তীরে ইতালির উত্তর-পূর্ব অংশে গড়ে উঠেছিল প্রাচীন সমুদ্র বন্দর অ্যাড্রিয়া। ইতালির পশ্চিমাংশেও ভূমধ্যসাগর অবস্থিত। সাগরের এই অংশকে প্রাচীনকালে বলা হতো এটুস্কান সাগর। কৃষি বিকাশের সুযোগ ছিল বলে প্রাচীন রোম ছিল কৃষি নির্ভর দেশ। ফলে রোমের আদি অধিবাসীদের সঙ্গে অনুপ্রবেশকারীদের সংঘর্ষ সাধারণ বিষয় ছিল, যে কারণে এসব সংঘর্ষের মধ্য দিয়ে রোমানরা যোদ্ধা জাতিতে পরিণত হতে থাকে। রোমান ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় নানা উত্থান পতন, ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ৭৫৩ খ্রিস্টপূর্বাব্দে রোম নগরী প্রতিষ্ঠিত হয় এবং ৪৭৬ খ্রিস্টাব্দে জার্মান বর্বর জাতিগুলোর হাতে রোমান সাম্রাজ্যের চূড়ান্ত পতন হয়। এরপরে শিক্ষা, সাহিত্য ও দর্শনের গ্রিক ও রোমান সভ্যতার তুলনামূলক বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা যে প্যারা প্যারা করে লেখার কথা বলছি, এটা আমরা প্যারা প্যারা করে লিখলে আমরা ভালো মার্ক গেইন করতে পারবো। সো আমরা এভাবে লেখার চেষ্টা করব। আর সম্পূর্ণ এভাবে লিখলে দেখা যাচ্ছে যে হবে না, একটু ঘুরিয়ে ফিরিয়ে, হ্যাঁ, তোমরা একটু বইয়ের সহযোগিতা নিয়ে লিখবা, তাহলে তোমরা বেশি মার্ক পাওয়ার সম্ভাবনা আশা রাখা যায়। তোমরা আসি গ্রিক সভ্যতাতে। শিক্ষা সম্পর্কে গ্রিক জ্ঞানীগুণীরা বিভিন্ন ধারণা পোষণ করতেন। তারা নৈতিক ও ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন। তাদের কেউ কেউ মনে করতেন সুশিক্ষিত নাগরিকের হাতেই শাসনভার দেওয়া উচিত। সরকারের চাহিদা ও লক্ষ্য অনুযায়ী শিক্ষা ব্যবস্থা থাকা উচিত। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল আনুগত্য ও শৃঙ্খলা শিক্ষা দেওয়া। স্বাধীন গ্রিসবাসীর ছেলেরা ৭ বছর বয়স থেকে পাঠশালায় যাওয়া আসা করত। ধনী ব্যক্তিদের ছেলেদের ১৮ বছর পর্যন্ত লেখাপড়া করতে হতো। কারিগর আর কৃষকের ছেলেরা
প্রাথমিক শিক্ষা পেত, দাসদের সন্তানের জন্য বিদ্যালয়ে যাওয়া নিষিদ্ধ ছিল। মেয়েরাও কোনো প্রতিষ্ঠানে গিয়ে লেখাপড়া করতে পারত না। এবারে আসি সাহিত্য। সাহিত্যের ক্ষেত্রে প্রাচীন গ্রিসের সৃষ্টি আজও মানব সমাজে মূল্যবান সম্পদ। হোমারের ইলিয়াড ও ওডিসি মহাকাব্য তার অপূর্ব নিদর্শন। সাহিত্য ক্ষেত্রে চূড়ান্ত বিকাশ ঘটেছিল নাটক রচনায়। বিয়োগান্ত নাটক রচনায় গ্রিকরা বিশেষ পারদর্শী ছিল। এসকাইলাসকে এই ধরনের নাটকের জনক বলা হয়। তার রচিত নাটকের নাম প্রমিউস বাউন্ড। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সফোক্লিস। তিনি ১০০টিরও বেশি নাটক রচনা করেন। তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা ইডিপাস, আন্তিগনে ও ইলেক্ট্রি অন্যতম। আর একজন বিখ্যাত নাট্যকারের নাম ইউরিপিদিস। অ্যারিস্টোফেনেসের মিলনান্তক ও ব্যঙ্গ রচনার বিশেষ খ্যাতি ছিল। ইতিহাস রচনায়ও গ্রিকরা কৃতিত্ব দেখিয়েছিল। হেরোডোটাস ইতিহাসের জনক নামে পরিচিত ছিলেন। হেরোডোটাস রচিত ইতিহাস সংক্রান্ত প্রথম বইটি ছিল গ্রিস ও পারস্যের মধ্যে যুদ্ধ নিয়ে। থুকিডাইডেন্স ছিলেন বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। তার বইটির শিরোনাম ছিল দ্য পেলোপনেসিয়ান ওর। এরপরে দর্শন। দার্শনিক চিন্তার ক্ষেত্রে গ্রিসে অভূতপূর্ব উন্নতি হয়েছিল। পৃথিবী কিভাবে সৃষ্টি হয়েছে, প্রতিদিন কিভাবে এর পরিবর্তন ঘটেছে, এসব ভাবতে গিয়ে গ্রিসে দর্শন চর্চার সূত্রপাত। থালেস ছিলেন প্রথম দিককার দার্শনিক। তিনি প্রথম সূর্যগ্রহণের প্রাকৃতিক কারণ ব্যাখ্যা করেন। এরপর গ্রিসে যুক্তিবাদী দার্শনিকের আবির্ভাব ঘটে। তাদের বলা হতো সফিস্ট। তারা বিশ্বাস করতেন যে চূড়ান্ত সত্য বলে কিছু নেই। পেরিক্লিস তাদের অনুসারী ছিলেন। সক্রেটিস ছিলেন এ দার্শনিকদের মধ্যে অন্যতম সবচেয়ে খ্যাতিমান। তার শিক্ষার মূল দিক ছিল আদর্শ রাষ্ট্র ও সৎ নাগরিক গড়ে তোলা। অন্যায় শাসনের প্রতিবাদ করার শিক্ষাও তিনি দেন। সক্রেটিসের শিষ্য প্লেটো গ্রিক দর্শনকে চরম উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হন। প্লেটোর শিষ্য অ্যারিস্টটলও একজন বড় দার্শনিক ছিলেন। এরপরে রোমান সভ্যতা। রোমান সভ্যতার এখানে আছে আবার শিক্ষা। এ সময় শিক্ষা বলতে বোঝাতো খেলাধুলা ও বীরদের স্মৃতিকথা বর্ণনা করা। যুদ্ধ বিগ্রহের মধ্য দিয়ে রোমের যাত্রা শুরু হয়েছিল। সুতরাং তাদের সবকিছুই ছিল যুদ্ধকে কেন্দ্র করে। তারপরও উচ্চ শ্রেণীভুক্ত রোমানদের গ্রিক ভাষা ছিল একটি ফ্যাশন। রোমানদের অনেকেই গ্রিক সাহিত্যকে লাতিন ভাষায় অনুবাদ করার দক্ষতা অর্জন করে। রোমের অভিজাত যুবকরা গ্রিসের বিভিন্ন বিখ্যাত বিদ্যাপীঠে শিক্ষালাভ করতে যেত। সাহিত্য। সে যুগে সাহিত্যে অবদানের জন্য পুটাস ও টেরেন্সর বিশেষভাবে উল্লেখযোগ্য। এরা দুজনে মিলনাত্মক নাটক রচনার ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করেছিলেন। সাহিত্য ক্ষেত্রে সবচেয়ে উন্নতি দেখা যায় অগাস্টাস সিজারের সময়। এ যুগের কবি হোরাস ও ভার্জিল যথেষ্ট খ্যাতি অর্জন করেছিলেন। ভার্জিলের মহাকাব্য ইনিড বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। ওভিড ও ইনিড বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। ওভিড ও লিভি এ যুগের খ্যাতনামা কবি। এরপরে দর্শন। অনেকে মনে করেন যে রোমীয় দর্শন গ্রিক দর্শনের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। তবুও রোমান দর্শনে সিসেরাও, লুক্রেটিয়াস খ্রিস্টপূর্বাব্দে ৯৮-৫৫ তাদের সুচিন্তিত দার্শনিক মতবাদ দ্বারা অবদান রাখতে সক্ষম হয়েছিলেন। রোমে স্টোইকবাদী দর্শন যথেষ্ট জনপ্রিয় ছিল। ১৪০ খ্রিস্টপূর্বাব্দ রোডস দ্বীপের প্যানোটিয়াস এই মতবাদ রোমে প্রথম প্রচার করেন। স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞানে সভ্যতার দুটোর অগ্রগতির চিত্র উপস্থাপন। অর্থাৎ আমাদের এই স্থাপত্য, ভাস্কর্য ও বিজ্ঞান সভ্যতা দুটোর অগ্রগতির যে একটা চিত্র উপস্থাপন, সেই বিষয়ে এখানে বলা হয়েছে যে
প্রথমে গ্রিক সভ্যতা। স্থাপত্য। গ্রিক শিল্পের বিশেষ করে স্থাপত্য ও ভাস্কর্যে বিশেষ উন্নতি হয়েছিল। গ্রিক চিত্রশিল্পের নিদর্শন মৃৎপাত্রে আঁকা চিত্রের মধ্যে দেখা যায়। স্থাপত্যের সুন্দর সুন্দর নিদর্শন গ্রিসের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। বড় বড় স্তম্ভের উপর তারা প্রাসাদ তৈরি করত, আর প্রাসাদের স্তম্ভগুলো থাকত অপূর্ব কারুকার্য খচিত। পার্থেনন মন্দির বা দেবী অ্যাথেনার মন্দির স্থাপত্য কীর্তির অন্যতম নিদর্শন। অ্যাথেন্সের অ্যাক্রোপলিসে স্থাপত্যের সুন্দর নিদর্শনের ভগ্নাবশেষ এখনও চোখে পড়ে। এরপরে ভাস্কর্য। গ্রিক ভাস্কর্য পৃথিবীর শিল্পকলার ইতিহাসে এক স্বর্ণযুগের জন্ম দিয়েছিল। সে যুগের প্রখ্যাত ভাস্কর্য শিল্পী ছিলেন মাইরন, ফিদিয়াস ও প্রাক্সিটেলিস। বিজ্ঞান। গ্রিকরা প্রথমে বিজ্ঞান চর্চার সূত্রপাত করে ৬০০ খ্রিস্টপূর্বাব্দে। পৃথিবীর মানচিত্র প্রথম অঙ্কন করেন গ্রিক বিজ্ঞানীরা। তারাই প্রথম প্রমাণ করেন যে পৃথিবী একটি গ্রহ এবং তা নিজ কক্ষপথে আবর্তিত হয়। গ্রিক জ্যোতির্বিদরা সূর্য ও চন্দ্রগ্রহণের কারণ নির্ণয় করতে সক্ষম হন। চাঁদের নিজস্ব কোনো আলো নেই। বজ্র ও বিদ্যুৎ জিউসের ক্রোধের কারণে নয়, প্রাকৃতিক কারণে ঘটে। এই সত্য তারাই প্রথম আবিষ্কার করেন। জ্যামিতির পণ্ডিত ইউক্লিড পদার্থবিদ্যায় পারদর্শী ছিলেন। বিখ্যাত গণিতবিদ পিথাগোরাস ও চিকিৎসা বিজ্ঞানী হিপোক্রেটাসের যথেষ্ট খ্যাতি ছিল। এবারে রোমান সভ্যতা। স্থাপত্য। রোমান স্থাপত্যের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর বিশালতা। সম্রাট হার্ডিয়ানের তৈরি ধর্মমন্দির প্যান্থিয়ন রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন। ৮০ খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নাট্যশালা, যেখানে একসঙ্গে ৫,৬০০ দর্শক নির্মিত হয় বসতে পারে, অর্থাৎ এই ইয়েতে ৫,৬০০ অর্থাৎ ৫,৬০০ দর্শক একসাথে বসে মানে এই ইয়েগুলো উপভোগ করতে পারে। এরপরে ভাস্কর্য। স্থাপত্যকলার পাশাপাশি রোমান ভাস্কর্যেরও উৎকর্ষ সাধিত হয়েছিল। রোমান ভাস্করগণ দেব-দেবী, সম্রাট, দ্বৈত পুরাণের বিভিন্ন চরিত্রের মূর্তি তৈরি করতেন মার্বেল পাথরের। বিজ্ঞান। কলোসিয়াম বিজ্ঞানীদের মধ্যে কেউ কেউ গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হন। তাদের মধ্যে প্লিনি বিজ্ঞান সম্পর্কে বিশ্বকোষ প্রণয়ন করেন। এতে প্রায় ৫০০ বিজ্ঞানীর গবেষণাকর্ম স্থান পেয়েছে। তাছাড়া চিকিৎসা বিজ্ঞানে রোমানদের অবদান ছিল। বিজ্ঞানী সেলসাস চিকিৎসা বিজ্ঞানের উপর বই লেখেন। এছাড়া চিকিৎসাশাস্ত্রে গালেন রুফাসে অসামান্য অবদান রেখেছেন। সুতরাং আমরা বলতে পারি বিশ্ব সভ্যতার অগ্রগতিতে উভয় সভ্যতার অবদান অনস্বীকার্য, অর্থাৎ দুইটা সভ্যতারই অবদান অনস্বীকার্য, দুইটা সভ্যতারই অবদান আছে। তো আমরা আজকের ক্লাসে এ পর্যন্তই। বিশেষ করে আমরা যদি এইভাবে লিখতে পারি তাহলে আমরা সর্বোচ্চ মার্ক পাবো ইনশাল্লাহ। আর যদি কারো পিডিএফ দরকার হয় আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি পিডিএফ ফাইল দিয়ে দেবো, অথবা আমার ফেসবুক গ্রুপের লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, সেখানে গিয়ে তোমরা পিডিএফ ফাইলটা নিতে পারো। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সামনে আবারও কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।